এখন সবার মুখে একটাই কথা যে ইনভেস্ট ইন গোল্ড, বা অনেকে এটাও ভাবছেন যে এই গোল্ডের এত বড় একটা র্যালি আমি মিস করে গেলাম। তো ব্যাপার হচ্ছে যে এই যে গোল্ডে যে র্যালিটা আসবে এটা তো আপনি জানতেন না, বা আমিও জানতাম না, বা কেউ জানতো না। কাজেই গোল্ডের র্যালিটা মিস হয়ে গেল বলে প্রথমত এটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকের মনে এরকম ধারণা তৈরি হচ্ছে যে গোল্ডের র্যালি মিস হয়ে গেল, আমাকে এখনই ইনভেস্ট করতে হবে। তো এখনো কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণ গোল্ডের উপর বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি সঠিক সময় গোল্ডে ইনভেস্ট করার জন্য? বা আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসছে যে দাদা আমি কি এখন গোল্ডের ইটিএফ কিনে নেবো, দাদা আমি কি এখন গোল্ড কিনে নেবো, গোল্ডে ইনভেস্ট করে দেবো। তো সেক্ষেত্রে আমি আজকের এই আলোচনার বিষয়বস্তুই রেখেছি এটাই যে এখন কি গোল্ডে ইনভেস্ট করার জন্য বেস্ট টাইম। 2 নাম্বার, আমি চার্ট দিয়ে দেখাবো, গোল্ডের প্রাইসের চার্ট দিয়ে দেখাবো যে গোল্ডে ইনভেস্ট করা এখন সঠিক হবে কি হবে না। 3 নাম্বার, গোল্ড ছাড়া আর কোন জায়গায় ইনভেস্ট করা যেতে পারে এবং তার কি রিস্ক আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা শুরু করছি যে গোল্ডের ইনভেস্টমেন্টের ব্যাপারে এখনকার সময়টা কেমন। প্রথমে আমি এর ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করবো, মানে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করবো। তো 2025 সালে এখনো পর্যন্ত যা আমরা হাইয়েস্ট দেখেছি সেখানে আমরা দেখেছি প্রায় 1,20,000 রয়েছে, এখানে 1,30,000 ছাড়িয়ে গেছে গোল্ডের দাম প্রতি 10 গ্রাম পিছু। এটা লাইফ টাইম হাই। এই যে এখানে একটা নিউজ আমি এখানে দেখেছি 17 অক্টোবর সমস্ত মানে 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট প্রত্যেকটা গোল্ডের দাম কিন্তু 1,30,000 উপরে চলে গেছিল 24 ক্যারেট গোল্ডের দামটা। তো এই জায়গায় দাঁড়িয়ে গোল্ডের যে বিপুল পরিমাণ, আমি চার্ট দেখলাম যে গত বোধহয় আমি দেখলাম 6 থেকে 7টা সপ্তাহের মধ্যে গোল্ড 25% র্যালি করেছে, 26%। ভাবা যায় এরকম স্ট্রিপ র্যালি এই জায়গায় দাঁড়িয়ে গোল্ডে ইনভেস্ট করাটা এখন কতটা সময় উপযোগী, এটা কিন্তু অনেকটা প্রশ্নের ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একাধিক ব্যাংক, এটা একটা পজিটিভ নিউজ আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে একাধিক ব্যাংক আছে বা হাউস আছে, মানে ইনভেস্টমেন্ট হাউস আছে, তাদের মধ্যে সব থেকে বড় বা খুব রিনাউন্ড হচ্ছে এইচএসবিসি। তারা কিন্তু 2025-2026 জন্য সোনার দাম আরো বাড়বে বলে বলেছে। এই ধরনের যে হাউসগুলো এরা কিন্তু এদের যে বক্তব্যটা তার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকে এখনো পর্যন্ত গোল্ডের উপর বুলিশ, এবং তারা বলছে যে এখনো পর্যন্ত গোল্ডে ইনভেস্ট করবে এবং তারা বড় রিটার্ন কামানোর জায়গাতে রয়েছে, বড় রিটার্ন কামাতে চাইছে। তো এইচএসবিসি এখানে রিপোর্ট বলছে যে গোল্ড 5,000 পার আউন্স পর্যন্ত 2026 পৌঁছাতে পারবে, এখন যেটা সম্ভবত 3,500 চলছে। এটা আমি ইউএসএ ডেটা বলছি, $3,500 পার আউন্স এখন চলছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 3,500 না 4,000 হয়ে গেছে এখানে দেখাচ্ছে, থার্সডেতে হয়েছিল, ঠিক আছে। যাই হোক, তো এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের অনেকের মনে ধারণা এরকম আসছে যে গোল্ড কিন্তু 2026-এর মধ্যে আরো বড় রিটার্ন দিতে পারে। অবশ্যই দিতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে একটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এইচএসবিসি কিন্তু তাদের জন্য কথা বলে না যারা আজকে টাকা রেখে কালকে রিটার্ন চায়। এইচএসবিসি তাদের জন্য কথা বলে না যারা ভাবে যে স্টক মার্কেটে এসে আমি টাকা ঠকাবো, আমার 2 মাসে 4 মাসে টাকাটা ডবল হয়ে যাবে। ক্লিয়ার? এইচএসবিসি যে রিপোর্ট দেয় সেই রিপোর্টটা তাদের জন্য যারা বড় টাকা ইনভেস্ট করবে, লং টার্মের জন্য ইনভেস্ট করবে, যারা 5-7 বছরের জন্য ইনভেস্ট করবে, 4-5 বছরের জন্য ইনভেস্ট করবে। ক্লিয়ার? কাজে এটাকে দেখে ভুলভাল ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কারণ স্টক মার্কেটে আমি ডিল করার পর, মানে পাবলিক ডিলিংস, আমি যখন গ্রুপে কথা বলি সেখানে আমি কিন্তু অনেকের কাছে এরকম অনেক কথা শুনতে পেয়েছি, বা অনেকের এরকম অনেক দাবি দাবা শুনতে পেয়েছি। তাদের কি হয়, তাদের এরকম ধারণা যে স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে টাকা রাখলেই টাকা দ্বিগুণ হয়ে বেরিয়ে আসবে, টাকা রাখলেই টাকা হরহর করে মানে স্পিডে বেড়ে চলে আসবে। এটা কিন্তু নয়। স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে ইজি মানি কামানোর সব থেকে হার্ডেস্ট ওয়ে, ঠিক আছে। মানে এখান স্টক মার্কেট থেকে যদি সবাই টাকা কামাতে পারতো, স্টক মার্কেট যদি এতই প্রফিটেবল হতো, তাহলে মুকেশ আম্বানি অত বড় বিজনেস না চালিয়ে অত বড় বড় যারা এক্সপার্ট তাদেরকে ধরে নিয়ে এসে সব বিজনেস বেচে বুঝে দিত, দিয়ে বলতো যে এখন তুমি আমার কাছে শুধু বসো আর এখান থেকে টাকা লাগাও, স্টক মার্কেটে টাকা লাগাও, স্টক মার্কেট থেকে আমি টাকা রিটার্ন জেনারেট করবো। কি দরকার ছিল এত পরিশ্রম করে 10%, 12%, 8% রিটার্ন জেনারেট করার বছরের শেষে? এ তো সিম্পল ব্যাপার। তো ব্যাপারটা এটা নয় যে স্টক মার্কেট হাত ঢোকালি টাকা আসবে। স্টক মার্কেটে হ্যাঁ ডেফিনেটলি 12 থেকে 15% রিটার্ন তুমি জেনারেট করতে পারবে, দ্যাট ইজ ইন 1 ইয়ার। 1 বছরে 12 থেকে 15% রিটার্ন তুমি জেনারেট করতে পারো, দিস ইজ ভেরি গুড ইন স্টক মার্কেট। ওয়ারেন বাফেট সারা জীবনে 20% সিএজিআর করেছে, সারা জীবনে প্রতি বছরে গড়ে 20% করে জেনারেট করেছে। লোকটার না ভিশনারির অভাব ছিল, না নলেজের অভাব ছিল, ঠিক আছে। যবে থেকে আমরা স্টক মার্কেট নাম শুনি তবে থেকে ভদ্রলোক করছে, ইনভেস্ট করছে, ঠিক আছে। তো এতটাও সোজা না। আর স্টক মার্কেটে যদি পেশেন্স না থাকে তাহলে স্টক মার্কেটে এসে লাভও নেই। ক্লিয়ার? তোর জ্ঞান হয়ে গেল। যাই হোক, অনেক হয়তো গালি ফালি দেবে আমাকে, অসুবিধা নেই। তো এইচএসবিসির যে ব্যাপারটা আমি বললাম, এই যে 5,000
ডলার পার আউন্স, এটা কিন্তু 2026-এর মধ্যে, এটা নাও হতে পারে, এর অপোজিটেও অনেক রিপোর্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে, আমি সেগুলো আসবো। সরি। তারপরে হচ্ছে যে সোনা কেন লোকে এত ইনভেস্ট করছে, এইটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট আজকের জায়গায় দাঁড়িয়ে সোনাকে ঠিকঠাক করে বিচার করার জন্য। সেটা হচ্ছে যে সোনা ইজ আ সেফ হেভেন। মানে যখন অন্যান্য অ্যাসেট ক্লাসের দাম পড়ছে, স্টক মার্কেট পড়ছে, রিয়েল এস্টেট পড়ছে, তখন আমরা দেখছি সোনার দাম বাড়ছে। তার মানে সোনার বাড়াটা বা সোনার কমাটা ডিরেক্টলি কার উপর ডিপেন্ড করছে, যে অন্যান্য অ্যাসেট ক্লাস কেমন পারফরমেন্স দিচ্ছে, বিশেষ করে ইকুইটি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো ইকুইটি যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে কিন্তু সোনার দাম নিচের দিকে আসতে বাধ্য। যখন ইকুইটির পারফরমেন্স ভালো নয়, যখন মানে গ্লোবাল ইকোনমিতে একটা ডামাডোল অবস্থা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোনার দাম চচ্চর করে বাড়ে। তো এখন এই জায়গায় আসে বিশেষ করে আমাদের পরম পূজনীয় ডোনাল্ড ট্রাম্প, ওনার জন্যই সোনার দাম এত বেশি বাড়ছে। কারণ ওনার নীতির কোনো ঠিক নেই, কেউ কোথাও টাকা লাগাতে চাইছে না, সবাই বলছে আমি সোনায় টাকা লাগাবো, আমি ভালো থাকবো। মেনলি এর জন্য সোনার দামটা বাড়ছে। ক্লিয়ার? তো এই যে যদি সোনার দাম বাড়ার একটা অন্যতম কারণ হয়, তাহলে কিন্তু আমি বলবো সোনার দাম এখনো পর্যন্ত বাড়ার পসিবিলিটি রয়েছে এবং পুরো মাত্রায় রয়েছে। কারণ ভদ্রলোক এখন অব্দি যাচ্ছে না, সোনার দাম যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে না, ঠিক আছে। এবার আছে আশঙ্কার দিক, মানে কোন দিকগুলো নেগেটিভ। সেটা হচ্ছে যে দাম ইতিমধ্যে অনেক উপরে গিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি চার্টও দেখাবো যে দাম কিভাবে উপরে গেছে। তার ফলে যথেষ্ট রুম রয়েছে, মানে যথেষ্ট স্পেস রয়েছে যেখানে দামটা রিট্রেস করতে পারে, নিচের দিকে আসতে পারে, সেরকম কিন্তু যথেষ্ট মানে কি বলবো আশা রয়েছে বা আশা করা যাচ্ছে, ঠিক আছে। এখানে লেখাই রয়েছে, এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 1,10,000 পর্যন্ত কিন্তু এই দামটা ফিরে আসতে পারে এবং 1,35,000 মধ্যে এই দামটা, মানে এই 1,10,000 1,45,000 এর মধ্যে কিন্তু দামটা ঘোরাফেরা করতে পারে, একটা আশা করা হচ্ছে 2026-এ বা 2025 শেষ থেকে 2026-এর মধ্যে। তো এই রেঞ্জটার মধ্যে কিন্তু আশা করা যাচ্ছে এটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছি কিছু বিশ্লেষক স্পষ্টভাবে বলেছেন এখন দাম একটু নামলে তারপর বাই অন ডিপ, এটা আমরা প্রায় শুনছি বাই অন ডিপ কথাটা, ঠিক আছে। তো এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এখন কেনা উচিত। আমি এই কথাটা বারবার বলবো যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে এই জায়গায় মনে হয় না কেনা উচিত। একটু দামটা পড়ুক বাবা, তারপরে কিনেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্টক মার্কেটের থেকে গোল্ডে যদি এখন নিয়ে করেন, যদি ডোনাল্ড ট্রাম্প আছে আমার মনে হয় একটুখানি বেটার হবে, কিন্তু এটা তার জন্য ভালো সময় নয়। এবং আরেকটা কথা, গোল্ডে ইনভেস্ট করা মানে সব গোল্ডে ইনভেস্ট করা নয়। আমি সেটাও আসবো যে কত পার্সেন্ট ইনভেস্ট করবেন, কেন ইনভেস্ট করবেন, ঠিক আছে, সেটাও আমি কিন্তু আসবো। ওকে, সোনার রিটার্ন সব সময়ের জন্য, আচ্ছা সোনার রিটার্নের জন্য সময় লাগে, সোনার রিটার্নের জন্য সময় লাগে, খুব শর্ট টার্মে কয়েক মাস লাভের নিশ্চয়তা নেই মানে আমি একদম নেই কেটে দিচ্ছি। এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমি 10 লাখ টাকা সোনায় লাগিয়ে দিলাম, কালকে আমি ওটা 10 লাখ টাকা 12 লাখ টাকা হয়ে যাবে, কোনো চান্স নেই আজকের দিনে দাঁড়িয়ে। আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা হতেও পারে, আমার মনে হয় না হবে। তো আমি এখানে চার্টের ব্যাপারটা আমি বলছিলাম, এখানে আমি দেখাচ্ছি যে সোনার যে চার্ট রয়েছে উইকলি চার্ট আমি দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো উইকলি চার্টে আমরা দেখবো যে এই জায়গা থেকে আমরা একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এখানে দুটো মুভিং অ্যাভারেজ লাগানো আছে, এটা আমার সেটআপে লাগানো আছে, একটা 17 মুভিং অ্যাভারেজ আর হচ্ছে 47 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি পরিমাণ একটা বড় ধরনের র্যালি এসেছিল এবং লাস্ট র্যালিটা দেখো, এই যে এইটা টেকনিক্যাল অ্যানালিসিসের বইতে স্পষ্ট করে লেখা আছে যে র্যালি যত স্ট্রিপ, সে র্যালি পড়বে তত স্ট্রিপ। ক্লিয়ার? তো এইখানকার র্যালিটা প্রায় উপর দিকে প্রায় 90 ডিগ্রির মতো র্যালি, এইভাবে র্যালি এই যখন পড়বে এইভাবেই পড়বে। কাজেই এখন থেকে কিন্তু সতর্ক হয়ে যান সোনাতে টাকা লাগানোর আগে। ক্লিয়ার? কিন্তু এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ভলিউম। এইখান থেকে ভলিউমটা যে এই যে ইনক্রিজিং ভলিউম শুরু হয়েছে, স্টিল কন্টিনিউইং, এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট কিছুদিনে কিন্তু ভলিউম আরো বেশি বাড়ছে। তার মানে এটা কি ইন্ডিকেট করে যে লোকে আরো বেশি সোনায় টাকা ঢালছে, সোনাতে টাকা আরো বেশি ঢালছে। ক্লিয়ার? বোঝা যায় ব্যাপারটা? কিন্তু ভলিউম যতই তোমাকে এটা দেখাক না কেন, আমি যখন ডে ক্যান্ডেলে আসবো তখন সেখানে তার একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে, আমি তোমাদের দেখাবো। কিন্তু এই যে স্ট্রিপ আপ ট্রেন্ড ছিল সেটা কিন্তু যখন পড়বে ঝড়াম করে নিচের দিকে পড়বে। হতে পারে এটা আরো উপর দিকে খানিকটা যাবে, তারপর নিচের দিকে পড়বে, কিন্তু সেটা আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কিন্তু যখন পড়বে সেভাবে পড়বে। কাজে আমার মনে হয় স্টক মার্কেটে একটুখানি ভয় থাকা ভালো, অকুত ভয় হয়ে যাওয়াটা একটু সমস্যাজনক স্টক মার্কেটের জন্য। আচ্ছা, এবার আমি আসছি ডে ক্যান্ডেলে। এখানে ডে ক্যান্ডেলে দেখতে পাবো এই যে এখান থেকে যে র্যালিটা শুরু হয়েছিল, এখান থেকে ঠিক আছে মোটামুটি র্যালি হচ্ছে, ভলিউমও ঠিক আছে। এখান থেকে যে র্যালিটা শুরু হয়েছে এখানে ভলিউমও ইনক্রিজিং, মার্কেটও ইনক্রিজিং। কিন্তু একটা জিনিস দেখার আছে, এখানে আমরা ন্যাচারালি দেখতে পাচ্ছি যে খুব বেশি পরিমাণে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়নি, ম্যাক্সিমাম গ্রিন ক্যান্ডেল। আমি যদি বড় করে রাখি ম্যাক্সিমাম গ্রিন ক্যান্ডেল। কিন্তু যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে যখনই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে যাচ্ছি এখন, রেড ক্যান্ডেলগুলোতে প্রাইসের ডিফারেন্স হয়েছে কম, ক্যান্ডেলটা হয়েছে অনেক বেশি। বারবার বলছি,
প্রাইসের ডিফারেন্সটা হয়েছে কম, ক্যান্ডেল হয়েছে অনেক বেশি, এটা কিন্তু একটা ফিয়ার সাইনকে বোঝায়। মানে বড় ভলিউমে, মানে অনেক বেশি সংখ্যক লোক বিক্রি করেছে এবং কিনেছে, অনেক বেশি সংখ্যক লোক কেনা বেচা করে, দ্যাট ইজ ভলিউম। এবং প্রাইজের ফ্ল্যাকচুয়েশন খুব কম, মানে সবাই চেয়েছে আমি এখনই ছেড়ে দেবো। প্রাইজের ফ্ল্যাকচুয়েশন কম মানে কি? মানে প্রাইজের ফ্ল্যাকচুয়েশন হয় কখন? যখন আমি একটা দাম বলছি এবং আমি একটা, মানে যারা কিনতে চাই একটা দামে কিনতে চাই, ঠিক আছে, আর একজন একটা দামে বেচতে চায়, তাহলে এই দুটো দামের মধ্যে যখন ডিফারেন্স বেশি হচ্ছে, যত বেশি হবে তত কি হবে বলতো, তত ওই ইকুইলিব্রিয়ামের দামটা, মানে যে দামে এসে কেনা বেচাটা হবে তার রেঞ্জটা বাড়বে। ক্লিয়ার? আমি যদি বলি যে আমি এখনই বেচবো, আমার যে দাম পাচ্ছি আমি সেটাই বেচে দেবো, এটা কখন হয়? আমি যে দাম পাচ্ছি সেটাই বেচে দেবো, এটা কখন হয়? কখন হয় এটা? যখন মানুষের মধ্যে ভয় থাকে যে হয়তো দামটা পড়ে যাবে। তো এখানে যখনই রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, রেড যেখানে এখানে ভলিউম তৈরি করছে, মানে যেখানে রেড ভলিউম মানে কিন্তু বিক্রি ভলিউম না, রেড ভলিউম মানে টোটাল ট্রেডিং এর ভলিউম। ক্লিয়ার? তো এইটা বিক্রি করার মানে হচ্ছে যে আমি যে দামে চাইছি সে দামেই বেচে দেবো, যে দামে পাচ্ছি, নট চাইছি, যে দামে পাচ্ছি সে দামে বেচে দেবো। মানে এখানে কিন্তু একটা ফিয়ার কনসার্ন কাজ করছে প্রচন্ড ভাবে, এবং সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। কিন্তু কাজেই যখন মার্কেটে যদি ক্র্যাশ শুরু হয়, সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব বড় পরিমাণে ক্র্যাশ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কাজেই সেই জায়গাতে কিন্তু যথেষ্ট মানে ওয়াকিবহাল হয়ে যেতে হবে। এবার আমি আমার ব্যক্তিগত ধারণা দিয়ে কিছু বলি, সেটা হচ্ছে যে যদি আপনারা ইনভেস্টমেন্ট হরাইজনের ইনভেস্টমেন্ট হরাইজন মধ্যম থেকে দীর্ঘমেয়াদী, মানে 3 থেকে 5 বছর বা তার বেশি হয়, আমি বলবো গ্রেটার দ্যান 5 ইয়ার যদি হয়, তাহলে হ্যাঁ এখন সোনাতে অংশগ্রহণ করা যেতে পারে, কিন্তু বাই অন ডিপ। যদি মনে হয় যে আজ থেকে 5-7 বছরের জন্য বা 4-5 বছরের জন্য আমি ইনভেস্ট করে রাখতে পারবো, তাহলে সোনাতে ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু সেটা বাই অন ডিপ। যখন এটা একটা বড় রিট্রেসমেন্ট আমাকে দেখাবে, আজকের জায়গা থেকে বড় ডাউনফল দেখাবে, তারপরে আমরা সেখানে ইনভেস্ট করব এবং স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করব। বোঝা গেছে? এবং আমার মনে হয় যে গোল্ডটাকে আমরা হেজিং পারপাস রাখতে পারি, যে আমরা একটা পরিমাণ টাকা ইকুইটিতে ইনভেস্ট করেছি, ইকুইটির সঙ্গে যেহেতু সোনা বিপরীত সম্পর্ক, ইকুইটি বাড়লে সোনা কমে, সোনা বাড়লে ইকুইটি কমে, তো আমার মনে হয় যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানি, হতে পারে 10%, হতে পারে 20%, বা অনেক কনজারভেটিভ হলে হতে পারে 30%, সেই টাকাটা টোটাল অ্যাসেটের, সেই টাকাটা আমার মনে হয় গোল্ডে ইনভেস্ট করে রাখা উচিত। তো গোল্ডে ইনভেস্টমেন্টের জন্য বেশ কিছু পদ্ধতি আছে, সেটা আমি প্রথমে বলে নিই। যেমন অনেকে সোভরেন গোল্ড বন্ডের কথা অনেকে হয়তো শুনেছে, কিন্তু সেটা এখন বন্ধ আছে। সোভরেন গোল্ড বন্ড এখন সরকার দিচ্ছে না, মানে ছাড়ছে না। তার কারণ সরকারের মাথায় একটা বিরাট বোঝা চেপে গেছে, সোনার দাম বেড়ে যাওয়ার ফলে একটা বিশাল পরিমাণে ঋণের বোঝা সরকারের মাথা চেপে গেছে, তো সেটা নিয়ে সরকার একটু মাথা ব্যথা আছে। তো এটা ছাড়াও ইটিএফ রয়েছে, ঠিক আছে, অথবা আমরা যে দেখেছি যেমন গুগল পে, ফোন পে, এগুলো সমস্ত জায়গায়, বা অনেক রকম অ্যাপ আছে, আমি অ্যাপের নামগুলো বলছি না, অনেক অ্যাপ আছে যেখানে কিন্তু গোল্ডে ইনভেস্ট করা যায়, ডিজিটাল গোল্ডে। তো সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। সেখানে কিন্তু ডিরেক্টলি গোল্ডের দামের সাথে সোনার এই দামটা ওঠানামা করে ইটিএফ এর মতো ভায়া হয়ে আসে না। ক্লিয়ার? তো এটাও কিন্তু আমরা রাখতে পারি, গোল্ডে ইনভেস্ট করবো কিভাবে সেই নিয়ে। ওকে, তো আমার ধারণার প্রথম পয়েন্ট ছিল এইটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আপনি শর্ট টার্মের জন্য খুঁজছেন, যদি আপনি চান যে আপনি শর্ট টার্মের জন্য রাখবেন, ঠিক আছে, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে, কারণ এখান থেকে কিন্তু সোনার দাম কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। ওকে, সুতরাং ইনভেস্ট করতে গেলে আমার মনে হয় বড় টার্মের জন্য ইনভেস্ট করা উচিত এখনকার ইনভেস্ট করতে বলে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে গোল্ডের যদি আমি ইনভেস্ট না করি, গোল্ডের দাম প্রচুর বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি কিসে ইনভেস্ট করতে পারি? সিলভার। আমার মনে হয় যে সিলভার একটা খুব ভালো অপশন। কিন্তু একটা কথা বলে রাখি, গোল্ড যেমন, গোল্ডের ডিমান্ড হচ্ছে শুধুমাত্র সেফ হেভেন হিসাবে, অ্যাসেট হিসাবে, কিন্তু সিলভারের ডিমান্ড অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রির একটা কি বলবো, একটা গুরুত্বপূর্ণ জায়গা। ইন্ডাস্ট্রি ইউটিলাইজেশন আছে সিলভারের। কাজেই সিলভারটা কিন্তু স্টক মার্কেটের সঙ্গে অনেকটা ডিপেন্ডেবল। গোল্ড যেমন এক্স্যাক্টলি স্টক মার্কেটের অপোজিট, সিলভার কিন্তু সেটা নয়। সিলভার যেহেতু দুটো রূপ আছে, সিলভারের একটা হচ্ছে অ্যাসেট, তো সেটা কি হয়, স্টক মার্কেট পড়লে সিলভারের দাম বাড়ার কথা। আর একটা ইউটিলাইজেশন হচ্ছে সিলভারের ইন্ডাস্ট্রি ইউটিলাইজেশন, তাহলে সেটা স্টক মার্কেট যখন পড়বে তখন ইন্ডাস্ট্রি ইউটিলাইজেশন কিন্তু সিলভারের কমবে। সেক্ষেত্রে সিলভারে কিন্তু দোটানায় থাকে। মানে ইতিহাস তুমি যদি পুরো হিস্ট্রি দেখো সিলভারে, তাহলে কিন্তু দেখা যাবে যে ওভারঅল যেভাবে গোল্ড যেভাবে স্টক মার্কেট রিটার্ন দিচ্ছে, সিলভার কাইন্ড অফ সেম রিটার্নই কিন্তু দেয় এবং সেম সময়ই দেয়। মুশকিল এখন যেটা ভালো দিক সিলভারে, সেটা হচ্ছে যে ইভি বা এই ধরনের হাই এন্ড যে জিনিসগুলো আসছে, ঠিক আছে, যেখানে যেখানে ইলেকট্রিসিটিটাকে আমি খরচ করার, মানে ইলেকট্রিসিটিটাকে নষ্ট করার জায়গা কম। আমি কেন বলছি, কারণ আমি ইভির ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ইভি চলে কিসে? ইভি যেটা,
সেটাতে ব্যাটারিতে স্টোর হয় তো চার্জটা। তো আমরা যারা এখানে সায়েন্স করেছেন তারা জানেন যে যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, সেখানে রোধ বলে, মানে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কিছুটা কারেন্ট নষ্ট হয়। তো সিলভার সেই নষ্টর পরিমাণটা কম করে, রাদার দেন তামা, অ্যালুমিনিয়াম এগুলোর থেকে অনেক কম করে। কাজেই যদি আমাদের কোনো প্রোডাক্ট তৈরি করতে হয়, যে প্রোডাক্টটা হাই ভ্যালু প্রোডাক্ট, যে প্রোডাক্টের জন্য লোকে টাকা দিতে প্রস্তুত, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে আমার ইলেকট্রিসিটিকে নষ্ট করার জায়গা কম আছে, ঠিক আছে, যেমন সেটা হতে পারে ইভি, হাই এন্ড ইভি, সেটা হতে পারে ডেটা সেন্টার। তো এই সমস্ত জায়গাগুলোতে সিলভারের বাড়ছে, মানে ইউজেস বাড়ছে, কাজে ইন্ডাস্ট্রি ইউজেস কিন্তু সিলভারের বাড়ছে। কাজে সিলভার তার জন্য, যেখানে গোল্ড প্রায় 50% রিটার্ন জেনারেট করেছিল যে টাইম ফ্রেমে, সেখানে সিলভার 70% রিটার্ন জেনারেট করেছে। সিলভারটাকে আমরা মানে ধর্তব্যে রাখছি না, বাট সিলভার কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করেছে গোল্ডের থেকে। ক্লিয়ার? আচ্ছা, সিলভারে যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে তার হতে পারে তামা। অনেকেই বলছে, অনেক রিপোর্ট আমি দেখছিলাম যেখানে তামাকে নেক্সট গোল্ড বলছে। তার একটাই কারণ, তামার কিন্তু অ্যাজ সাচ কিছু অ্যাসেট ভ্যালু নেই, তামার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু আছে প্রচন্ড বেশি। এবং তামা এত ভালো কন্ডাক্টর, ইলেকট্রিকের কন্ডাক্টর, ওই যে সেই সেম কথা, আমি যদি ইভি করতে চাই বা আমি যদি ডেটা সেন্টার বা যে ধরনের প্রোডাক্ট আমরা করতে চাইছি সেই ধরনের প্রোডাক্টে, মানে যেটা আমাদের ফিউচারিস্টিক প্রোডাক্ট বলা হচ্ছে, সেই ধরনের প্রোডাক্টে কিন্তু তামার ব্যবহার প্রচন্ড বেশি। সিলভারের ব্যবহারটা হবে শুধুমাত্র সেই জায়গায় যেটা হাই ভ্যালু প্রোডাক্ট, তামার ব্যবহারটা হবে ইন জেনারেল। ক্লিয়ার? তো তামা কিন্তু একটা বিশাল হাইপ পেতে যাচ্ছে, যদি কেউ করতে চান সেটা অবশ্যই করতে পারে। ন্যাচারাল গ্যাস, আমার ন্যাচারাল গ্যাসকে আমার মনে হয় সবসময় একটা রেঞ্জ বাউন্ড জায়গায় থাকে, কারণ ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েল অনেক বেশি কন্ট্রোলড, ঠিক আছে। তো সেই জায়গায় আমার এটাকে খুব ভালো ইনভেস্টমেন্ট একটা অপশন বলে মনে হয় না। কিন্তু সিলভার আমার চয়েস ফার্স্ট, গোল্ড তামা হচ্ছে আমার চয়েস সেকেন্ড, এক্সেপ্ট গোল্ড। ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখন কত পার্সেন্ট এই সমস্ত যে কোনো কমিউনিটিকে, আমার মনে হয় যে কোনো প্রোডাক্ট, এই ধরনের কমিউনিটি প্রোডাক্টকে আমার মনে হয় সেটা কিন্তু হেজিং পারপাস রাখা উচিত। সেটা ডেফিনেটলি আমি বললাম যে যদি রিস্কি হয় 10%, মডেল 20, যদি খুব কনজারভেটিভ হয় 30% পর্যন্ত নিজের অ্যাসেটে এখানে ইনভেস্ট করা উচিত। পুরো ইনভেস্টমেন্ট কখনো এখানে করা উচিত নয়। এটা দেখে ফোমো হওয়ার কোনো কারণ নেই যে বিশাল পরিমাণে বেড়ে যাচ্ছে সোনার দাম, আমি এখন সোনা নিতে না পারলে কোনোদিন আর হবে না। এটা যদি করেন তাহলে কিন্তু বড় সড়ো লস পেতে পারেন। ক্লিয়ার? তো আজকের মতো ভিডিও এইটুকুই। চলো।